আমরা বাঙালি মন থেকে ভ্রমণ বিলাসী, যখনই ফাঁক পায় মন যেন উড়ে যেতে চায়। ঠিক সেরকমই দীর্ঘতম ব্যস্ততার মাঝে দুদিনের জন্য একদম নিজের জায়গা থেকে পালিয়ে চলে গিয়েছিলাম বালেশ্বর, আর সেখান থেকে দুবলাগাড়ি ওশিয়ান ব্রিজ রিট্রিটে। অ্যাকচুয়ালি যাওয়ার প্ল্যানিং সেরকম ছিল না, এত কাজের প্রেশার চলছিল আর নিতে পারছিলাম না। তখন বন্ধুরা মিলে সাডেনলি ঠিক করি যে চলো কোথাও একটা শর্ট ট্রিপ করা যেতে পারে। আমরা 4 বন্ধু মিলে ভেবেছিলাম যে যাব, কিন্তু দুঃখের বিষয় শেষ অবধি দুজনেই যেতে পারি, আর বাকি দুজনে যাওয়াটা হয়ে ওঠেনি। তো কোথায় চলে গিয়েছিলাম সেটা তো তোমাদের বললাম, আর কিভাবে গিয়েছিলাম সেটাও অবশ্যই বলবো। দুটো দিন গাইজ এত সুন্দর কেটেছে। সমুদ্র আর বন দুটো যদি তোমরা একসাথে পেয়ে যাও তাহলে কেমন লাগবে। সঙ্গে এরকম ছোটো ছোটো কচিকাচারাও ছিল ওখানে, যাদের সাথে মুহূর্তগুলো ভাগ করে নিয়েছিলাম। অপূর্ব জায়গা দুজনে ঘোরার জন্য, একদম কিন্তু পারফেক্ট যারা কাপলসরা ভাবছো যাবে। আমি যে রিসর্টটায় ছিলাম সেটার ফুল ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। সবার আগে বলে দিই, বর্ধমান থেকে হাওড়া কডলাইন লোকালে আমি পৌঁছে গিয়েছিলাম হাওড়া প্ল্যাটফর্মে। 4:56 ছিল আমার ট্রেন, আর সেখান থেকে হাওড়া সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেসে চলে গিয়েছিলাম বালেশ্বর। টিকিট মূল্য 141 টাকা। অবশ্যই তোমরা স্লিপারে রিজার্ভ করে যাবে, জেনারেলে যাওয়ার কিন্তু কেউ চেষ্টা করো না। তার কারণ হচ্ছে ট্রেনটাতে অসম্ভব রকমের ভিড় হয়, আর সবথেকে দুঃখের বিষয় ট্রেন আমাদের সেদিকে কিন্তু আধ ঘন্টা লেটে ছাড়ে, আর বারবার সমানে খালি চেকিং হচ্ছিল টিকিটের। ওখানে গিয়ে সন্ধেবেলায় কিন্তু এই বারবিকিউটা আমি নিয়েছিলাম। বারবিকিউতে কী কী অপশান ছিল সবটাই তোমাদের বলবো। নাচ গান হই হুল্লোড়ে দুটো দিন যে কীভাবে বেরিয়ে চলে গেল জাস্ট বুঝতে পারলাম না। আবার যদি সুযোগ পাই, আবার যদি সময় হয়, অবশ্যই যাব, মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও তো আমার এক্সটেন্ডেড ফ্যামিলি। তো সেখানে একটা ছোট পার্টির মতন অ্যারেঞ্জ করা হয়েছিল, সেখানে জাস্ট একটু ডান্স, একটু নিজের মতন করার চেষ্টা করছিলাম। ভালো খারাপ সেটা তো পরের কথা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। স্টার্ট করছি আজকের ভিডিও। শুরু হলো আমার যাত্রা। ভোরবেলা 4:56 বর্ধমান হাওড়া কডলাইন লোকালে পৌঁছে যাই আমি কিন্তু হাওড়া প্ল্যাটফর্ম। সেখান থেকে আমার গাড়ি হাওড়া সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস। দেখতেই পাচ্ছ ট্রেনটা সেদিন আধ ঘন্টা লেট ছিল। অ্যাকচুয়ালি টাইম হচ্ছে সকাল 8:35, কিন্তু ট্রেন সেদিনকে ছাড়ে পাক্কা 9:10, মানে বলতে পারো মোটামুটি 40 মিনিটস অ্যাপ্রক্স লেট। ভাবিনি, যখন টিকিট কাটছিলাম তখনও তৎকালে পেয়েছিলাম, ভাবিনি কনফার্মেশন পাবো কিনা, কিন্তু বাই লাক পেয়ে গেছিলাম আর কি। আমি স্লিপারে টিকিট কেটেছিলাম আমার এক বন্ধুর সাথে। আমাদের দুজনের মিলে মোটামুটি ওই ধরে নাও 300 অ্যাবাভ পড়েছিল, আমাদের পার হেড টিকিট কস্ট পড়েছিল 141। আমরা স্লিপারে টিকিট কেটেছিলাম। আর এই হচ্ছে হাওড়া সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস। প্রথমে না লাইনটা দেখে জাস্ট ঘাবড়ে গিয়েছিলাম, এটা আবার কিসের লাইন। তারপরে বুঝতে পারলাম যে এটা হচ্ছে জেনারেল বগির লাইন। তারপরে আমি পৌঁছে গেলাম বালেশ্বর স্টেশনে। দেখতেই পাচ্ছ এই হচ্ছে বালেশ্বর স্টেশন। প্রচণ্ড গরম ছিল গাইজ, দেখতেই পাচ্ছ মুখ চোখের অবস্থা খুব খারাপ। ওখানে হাওড়ায় তখন হয়তো হাওড়া ওয়েস্ট বেঙ্গলের ওই দিকটাতে বৃষ্টি হচ্ছে, কিন্তু এখানে প্রচণ্ড গরম উড়িষ্যার এই সাইডটাতে। তো এই হচ্ছে আমার সেই রিসর্ট ওশিয়ান ব্রিজ রিট্রিটের যে রিসর্টটায় আমি থাকবো, সেখান থেকে যে এই অটোটা আমাদের জন্য পাঠানো হয়েছিল। এই হচ্ছে সেই অটো দাদা, যার হাতে আমি ব্যাগটা ধরিয়ে দিয়েছিলাম। বলা ভুল, দাদা নিজেই ব্যাগটা নিল, বলে এত ভারী ব্যাগ আপনি নিতে পারছেন না। দাদাটা কিন্তু খুব ভালো। দাদার নামটাও তোমাদের সাথে শেয়ার করে নেবো। দাদার নাম হচ্ছে তুফান। দাদাকে পাঠানো হয়েছিল কি বলবো, ডুবলাগড় ওশিয়ান ব্রিজ রিট্রিটের রিসর্ট, যে রিসর্টটায় আমরা ছিলাম আর কি দুই বন্ধুতে, সেখান থেকে দাদাকে পাঠানো হয়েছিল। দাদার ব্যবহার কিন্তু খুবই ভালো, অসম্ভব ভালো। এবং দাদা বেশ গল্প করতে করতে যাচ্ছিলো, ওখানে কোথায় কি আছে বলতে বলতে যাচ্ছিল। এই জায়গায় এলেই সবার প্রথম আমাদের যার নাম মনে পড়ে তিনি হলেন আমাদের সবার প্রিয় শহীদ যতীন্দ্রনাথ মুখার্জি, অর্থাৎ বাঘা যতীন। এখানে এলে বুড়িবালাম বলে একটি নদী আছে, যেটা তোমরা এক্ষুনি দেখতে পাবে। ওই বুড়িবালাম নদীর তীরে কি বলবো, 4 সহযোদ্ধার সাথে তিনি শহীদ হয়েছিলেন 1915 সালের 9 সেপ্টেম্বর। ব্রিটিশদের সাথে এক যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে কিন্তু উনি শহীদ হয়েছিলেন। এই হচ্ছে সেই বুড়িবালাম, বিখ্যাত যে বুড়িবালাম নদী। দাদা নিজেই বলছিল যে এই নদীটার সামনে কিছুক্ষণ দাঁড় করাবো, আমরা রিকোয়েস্ট করেছিলাম যেখানে দাঁড়াবো একটু ছবি নেবো, ভিডিও নেবো। তো দাদা বলেছিলেন হ্যাঁ অবশ্যই দাঁড়াবো। দাদা কিন্তু খুব হেল্পফুল। তো এই হচ্ছে সেই বিখ্যাত নদী যেটা আমরা পেরিয়ে এসেছি। এরপর সোজা হাইওয়ে ধরে এগোচ্ছি কিন্তু আমাদের রিসর্ট ওশিয়ান ব্রিজ রিট্রিটের দিকে, যার দূরত্ব হচ্ছে স্টেশন থেকে 35 কিলোমিটার, আর যেতে সময় লাগবে
অটোতে কিন্তু 1 ঘন্টা 10 মিনিট বলেছিল, কিন্তু একটু দেরি দেখলাম, 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। সো গাইস, যাওয়ার পথে একটা ছোট্ট মার্কেট পড়ে, সেই মার্কেটটা থেকে কেনাকাটা করে সোজা কিন্তু রিসর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। দেখতেই পাচ্ছ চারিদিকে সবুজের ছোঁয়া, রাস্তাটা যা মানে দেখে খুব স্মুথ লাগলো, জায়গাটা কিন্তু প্রচণ্ড হিট। এগিয়ে চলেছি রিসর্টের পথে। চলে এসেছি হলদিবাড়ি। যারা কলকাতা থেকে আসবে তারা এই যে এই রাস্তাটা দেখতেই পাচ্ছ, এই রাস্তাটা হয়ে ডান দিকে মুড়বে, ঠিক আছে? এই রাস্তাটায় ডান দিকে মুড়লেই কিন্তু যেতে পারবে রিসর্ট। আর যারা বালেশ্বর হয়ে আসবে তারা এই রাস্তাটা হয়ে এসে বাঁ দিকে মুড়বে, ঠিক আছে? বাঁ দিকে মুড়লেই কিন্তু তোমরা রিসর্টের রাস্তাটা পেয়ে যাচ্ছ। যারা কলকাতা থেকে পার্সোনাল ক্যাব নিয়ে আসবে ভাবছো তারা কিন্তু এই রাস্তাটা, এই যে এই রাস্তাটা দিয়ে কিন্তু আসবে, ঠিক আছে? আর যারা বালেশ্বর মানে স্টেশন হয়ে আসবে তারা এই দিকটা হয়ে আসবে। তো চলো, এখান থেকে আমার রিসর্ট যেতে লাগবে আর মাত্র 40 মিনিটস। রিসর্টে যাবো, পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো, থাকো দেখতে থাকো। বন্ধুরা, চলে এসেছি কিন্তু আমি রিসর্টে এন্ট্রি গেটটা দেখাচ্ছি তোমাদের, দেখে নাও। রাস্তা প্রচণ্ড খারাপ, যার জন্য আমার ভিডিও করতে খুবই প্রবলেম হচ্ছিল। পুরো রাস্তাটা মানে ম্যাক্সিমাম রাস্তাটাই রিসর্ট যাওয়ার ভীষণ খারাপ, বাট লোকেশনটা কিন্তু খুবই সুন্দর। চারিদিকে শুধু সবুজের মেলা, যেদিকেই তাকাও এই যে ওপরে লেখা আছে ওশিয়ান ব্রিজ রিট্রিট। এরপর এন্ট্রি করছি, দেখে নাও সামনেই তোমরা পেয়ে যাচ্ছ এরকম জলরাশি, মানে হচ্ছে একটা বড় পুকুর। আর সঙ্গে সঙ্গে শুরু হচ্ছে কিন্তু এই যে মাড হাউসের মেলা। সামনে যে গাড়িগুলো দেখছো, কিছু রয়েছে রিসর্টের, কিছু যারা ভ্রমণ করতে মানে ঘুরতে এসেছে, ভ্রমণ বিলাসী মানুষ, তাদের নিজস্ব আর কি গাড়ি রয়েছে। এবার কিন্তু আমি একদম চলে যাব অফিস রুম। সো গাইস, দেখতেই পাচ্ছ বিধ্বস্ত অবস্থা। তো বালেশ্বর থেকে জাস্ট দুবলাগড় বিচে মানে রিসর্টে আর কি জাস্ট ঢুকলাম, 2:03 বাজছে। বলেছিল 1 ঘন্টা 10 মিনিট, কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে, বিকজ ট্রেনটাও আজকে টু মাচ লেট, যার জন্য ঢুকতেও দেরি হয়ে গেল। সঙ্গে দিয়ে দিয়েছে এই যে ওয়েলকাম ড্রিঙ্কস, ডাবের জল। তো এরপরে কিন্তু যাব, ফ্রেশ হব। দেখতেই পাচ্ছ পুরো একদম কি বলবো, যা তা লাগছে। তো একটুখানি ঠিকঠাক হবো, ফ্রেশ হবো, লাঞ্চ করব। কি লাঞ্চ করলাম সেটা তোমাদের দেখাবো। চলেছি লাঞ্চ করতে, বলেইছি অনেকটা লেট হয়ে গেছে, অনেকটা মানে অনেকটা, কারণ ট্রেনটা প্রচুর লেট করেছে, দ্যাটস ওয়াই 3টে বেজে গেছে। লাঞ্চ করতে যাচ্ছি। লাঞ্চে কি কি মেনু আছে সেটা তোমাদের দেখাবো। আপাতত ব্যাক মানে যেখানে আমরা লাঞ্চ করছি আমি সেই জায়গাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে এই যে রিসর্টটা রয়েছে ওশান ব্রিজ রিট্রিট, এটার হচ্ছে এটা অফিস রুম, ঠিক আছে? এই হচ্ছে অফিস রুমটা। এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। এবার লাঞ্চের জন্য যাচ্ছি। এই যে এই জায়গাটা অ্যাকচুয়ালি লাঞ্চ করার জায়গা দুপুরবেলা। তো ভেতরে ঢুকবো এবার, ঠিক আছে? এই যে দেখো, সবাই লাঞ্চ করা সবার কমপ্লিট হয়ে গেছে। আই এম দ্য অনলি পার্সন যে স্নান টান করতে গিয়ে মানে এত এক্সস্টেড লাগছিল যে মানে দেরি হয়ে গেছে অ্যাকচুয়ালি। আমি একবার ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরো জায়গাটা। এখানে দেখে না, পুরো ঠান্ডা, মানে কোল্ড ড্রিঙ্কস, জল টল, কী বলো, মাজা, এগুলোর অপশানস রয়েছে। উপরে ফ্যান রয়েছে, পুরোটা এরকম চিটাইয়ে যাচ্ছে। জায়গাটা গাইস খুবই সুন্দর, পুরোটা অবশ্যই তোমাদের ঘুরে দেখাবো। দেখো কতটা পরিষ্কার, জাস্ট দেখো, ওয়াও প্লেস। মানে 1 দিন 2 দিন ছুটি কাটানোর জন্য একদম স্ট্যান্ডার্ড জায়গা, ঠিক আছে? এই হচ্ছে জায়গাটা। এবার আমি বসবো, কি খাবো সেটা তোমাদের দেখাবো। সো গাইস, লাঞ্চ অর্ডার দিয়েছি আমি, অবভিয়াসলি ফিশ থালি দিয়েছি। কি কি আইটেম থাকবে সেটা তোমরা দেখতেই পাবে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। এরপরে পুরো রিসর্টটা তোমাদের দেখাবো। সব থেকে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে মাড হাউস, যেটা আমার ব্যাক ক্যামেরায় তোমরা দেখতে পাচ্ছ। তো এই মাড হাউসটা আমি নিয়েছি, প্রথমে নন এসি নিয়েছিলাম, বলেইছিলাম। তো এখন সেটা মানে এসি করে নিয়েছি। অ্যাকচুয়ালি এত এক্সস্টেড জায়গাটা নন এসি টিকতে পারবো না, আমার মনে হলো সেটা পার্সোনালি। সো এসি রুম নিয়েছি। এসি রুমের চার্জেস হচ্ছে 2200 টাকা পার হেড, ইনক্লুডেড জিএসটি, ওকে? আর তোমাদের ফুডটাও এর মধ্যেই থাকছে, মানে থালি যেটা আমি দুপুরে অর্ডার করেছি, ভেজ থালি নিতে পারো, চিকেন থালি নিতে পারো, ফিশ থালি নিতে পারো। তো সি বিচে এসে আই থিঙ্ক ফিশটাই আমার মনে হলো বেটার নেওয়া। তো আমি ফিশ থালি নিয়েছি। থালিটাও অবশ্যই তোমাদেরকে দেখাবো, টেস্ট কেমন হয়েছে খাবারের সেটা দেখাবো। সেই যে চলে এসেছে থালি আমার, ঠিক আছে? এই দেখে নাও কী কী দিয়েছে। এই যে এটাই রয়েছে মাছ, মাছের ঝোল, ঠিক আছে? আর পাঁপড় ভাজা, এই রয়েছে চাটনি। আর এটা অ্যাকচুয়ালি কি দিয়েছে, এটা আই থিঙ্ক কোনো সবজি জাতীয় কিছু দিয়েছে, এটা আমি ঠিক জানি না এটা কি দিয়েছে, এটা খেয়ে বলতে পারবো।
আর এক বাটি কিন্তু এই যে শশা মানে শশা বলছি, হ্যাঁ শশা দিয়েছে, গাজর দিয়েছে, দেখতেই পাচ্ছ। আচ্ছা, ডাল দিয়েছে এখানে, এই যে ডাল দিয়েছে। আর ঝুরঝুরে মানে পোস্ত দিয়ে আলু ভাজা, এটা কিন্তু দারুণ জিনিস। আর এই হচ্ছে পাঁপড়। তো এই জিনিসটা কি, আমি ঠিক এটা কিসের সবজি, আচ্ছা এটা শুক্তো দিয়েছে, এটা শুক্তো দিয়েছে। তো চলো খাবো, খাওয়াটা টেস্ট করবো তোমাদের সাথে। একটু ভাত বাংলা, ফার্স্টে একটু ডাল নিচ্ছি, ঠিক আছে? ডাল দিয়ে ফার্স্ট ডাল দিয়ে টেস্ট করছি, দেখে নাও। গরম ভাতে ডালটা কিন্তু ভালোই লাগে, সঙ্গে এরকম ঝুরঝুরে আলু ভাজা। তো চলো, আমার থালিটাতে আছে ডাল, আলু ভাজা, শুক্তো রয়েছে, মাছ রয়েছে, স্যালাড রয়েছে, আর হচ্ছে চাটনি রয়েছে। আলু ভাজাটা কিন্তু পোস্ত দেওয়া রয়েছে। এরকম আলু ভাজা তোমরা আমি দেখে শুনে জানি, আমি ফার্স্ট টাইম দেখলাম। আমি বেসিক্যালি ঝুরঝুরে আলু ভাজা খেয়েছি, আর পাঁপড় দিয়েছে। তো গরম গরম ভাত বেশ লাগছে, কারণ অনেক সকালে খেয়েছি, সত্যি বলতে খুব খিদে পেয়েছে। তো জলটা খুলে নিচ্ছে। টেস্ট শেয়ার করবো তোমাদের সাথে। বেশ ভালো লেগেছে। একটু স্লাইট লবণ নিয়ে নিচ্ছি। লবণ এখানে এরকম ইয়েতে দিয়ে গেছে, ঠিক আছে? এরকম এতে লবণ দিয়ে গেছে, একটু লবণ দিয়ে নিচ্ছি। তো এবার চলো শুক্তোটা টেস্ট করবো কেমন। এই যে একটা আলু পেয়েছি, এটা একটা কিছু সবজি হবে, এখন বুঝতে পারিনি, খেয়ে বুঝতে পারবো। ঝিঙে আই থিঙ্ক। এটা খুব ভালো খেতে, সিরিয়াসলি বলছি ভাই, মিষ্টি মিষ্টি। এটা কিন্তু আমার খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো। শুক্তোটা খুব ভালো লেগেছে, আমি বলবো ডালের থেকেও শুক্তোটা, ডাল আলু ভাজার থেকেও শুক্তোটা খেতে বেশি ভালো। আলু দিয়ে এরকম পাঁচমিশালি সবজি দিয়ে ভীষণ ভালো খেতে। দুপুরবেলা তোমাদের এইটা খেতে কিন্তু অমৃত লাগবে। রান্না কিন্তু অপূর্ব, মানে এরকম খাবারই কিন্তু আমরা দুপুরবেলা খেয়ে থাকি। এবার একটু মাছটা টেস্ট করবো। কেমন হয়েছে? মাছটা কিন্তু ভালোই লাগছে, আমার লবণটা একটু কম লাগলো, তোমরা তোমাদের ইচ্ছে মতন লবণ মিশিয়ে নিতে পারো। মাছের পিসটা জাস্ট দেখো কতটা বড়, একটা বড় জাবলা সাইজের মাছ দিয়েছে। খুবই ভালো লেগেছে। একটু স্যালাড নিয়ে নিলাম। এবার কিন্তু চাটনিটা টেস্ট করবো। বেশ ভালো লাগবে। দেখে নাও, এই হচ্ছে পুরো ভিউটা। স্টার্টিংয়েই বললাম যে মাড হাউস রয়েছে সামনেই। মাড হাউসগুলো দেখতে মনে হতে পারে যে মাটির, কিন্তু দেয়ালটা কিন্তু সিমেন্টেরই। সিমেন্টের দেয়ালের ওপর মাটির প্রলেপ করা, প্রত্যেকটাই একটা ছোট্ট ছোট্ট কটেজের মতন দেখতে। আর সামনে এরকম সন্ধ্যাবেলা বসে চা জলখাবার খাওয়ার জন্য এরকম কোজি চেয়ার আর একটা টেবিল পাতা রয়েছে। যথেষ্ট ভিড় ছিল, আমি ভেবেছিলাম যে ফাঁকাই থাকবে, কিন্তু ওনারাও বললেন যে এখানে মোটামুটি গরমকাল হলেও সবসময় ভিড় থাকেই। দেখো কিছু মানুষ বেরিয়েছে আর কি।
কেউ হয়তো বাড়ি ফিরবে, কেউ হয়তো ঘুরতে যাবে কাছাকাছি কোথাও। আর এই হচ্ছে আমার রুম নাম্বার হচ্ছে 110। আমি প্রথমে বললাম যে এসি নেবো না ভেবেছিলাম, কিন্তু এতটাই গরম যে এসি ছাড়া থাকতে পারবো না, এটা ভেবে এসি মানে এসি অপশানটা চুজ করি। আর এই যে চাবি রিংয়ের সাথে হোয়াইট কালারের বোর্ডটা দেখছো, এটা ঢুকিয়ে দিলে রুমের লাইটটা অটোমেটিক জ্বলবে, আবার যখন চাবিটা ওখান থেকে বার করে নেবে পাওয়ারটা অটোমেটিক অটো কাট হয়ে যাবে। এই হচ্ছে পুরো রুমটা, দেখতেই পাচ্ছ মাটির দেওয়াল রয়েছে, খুব সুন্দর, খুব ভালো লেগেছে। অনেক দিন পরে এরকম একটা লোকেশানে বেড়াতে গিয়ে, ছুটি কাটাতে গিয়ে অল্প সময়ের জন্য। আর এসির রিমোট কিন্তু অফিস রুমে থাকে, সেখান থেকে তোমাদেরকে এসি রিমোটটা নিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ চার্জার রয়েছে, ফোন রয়েছে, ফোনের কভার রয়েছে। এই হচ্ছে সামনে একটা মিরর দেওয়া রয়েছে সাজগোজ, মেয়েদের সাজগোজ করার জন্য বা রেডি হওয়ার জন্য। সামনেই একটা বেসিন রয়েছে। আর এই রয়েছে বাথরুমটা কিন্তু অবশ্যই যথেষ্ট পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। তবে একটা জিনিস আমার কাছে ডিসঅ্যাপয়েন্টেড লেগেছে, এসির জলটা না, যেখানে তোমরা জামা কাপড় রাখবে ওই রেলিংয়ের কাছে যদি মানে এই যে রেলিংটা রয়েছে এখানে যদি জামা কাপড় রাখো তাহলে কিন্তু জামা কাপড়টা ভিজে যাবে। তার কারণ হচ্ছে এসির পাইপের যে জলটা ওটা বাথরুমে ইন করা রয়েছে, সেখান থেকে মানে ওই কারণে আমারও অনেকগুলো জামা কাপড় ভিজে গেছে। তো ওটা আমি কমপ্লেন করি অফিসে গিয়ে যে এটা যেন সল্ট আউট করা হয়। এই রয়েছে বিকেলটা, মানে বিকেল মানে হচ্ছে তখন বিকেল 4:30 বাজে, ঘরে বসে বোর হব, এত সুন্দর একটা জায়গায় এসেছি, সেই জায়গাটাকে এক্সপ্লোর করবো না, তোমাদের সাথে শেয়ার করবো না? দেখে নাও, পুরো সবুজে ঘেরা। আমি রেকর্ডিংটা ফোনে করছিলাম হাতে নিয়ে, বিকজ হচ্ছে আমার স্ট্যান্ডটা তখন তাড়াহুড়োতে খুঁজে পাচ্ছিলাম না। সবুজে ঘেরা এই যে রিসর্টটা চারিদিকটা, আসলে তখন বিকাল 4:30 বাজে, এরপর অন্ধকার হয়ে যেত, তাই এই জায়গাটা শ্যুট না করাতে আমি মানে নিজেকে আটকাতে পারিনি। দুদিকেই রয়েছে জলরাশি, দেখতেই পাচ্ছ, মানে বড় পুকুরের মতন, আর সঙ্গে এরকম বাঁশে ঘেরা, মাঝখান দিয়ে সুরকি রাস্তা যাচ্ছে। জায়গাটা কিন্তু ব্যাস অসম্ভব সুন্দর। সঙ্গে যদি জমিও খাবার দাবার পাও, সেটা আবার মাত্র 2200 টাকা পার হেড। 2200 টাকার মধ্যে তোমরা এরকম এসি মাড হাউসে থাকতে পারছো, সঙ্গে একটা মানে দুপুরের লাঞ্চে পাচ্ছ থালি উইথ, মানে তোমরা ফিশ থালি নিতে পারো। ফিশ থালিটা অ্যাকচুয়ালি 2200 টাকা মানে প্যাকেজের মধ্যে। এছাড়া তোমরা চাইলে চিকেন মাটন এক্সট্রা তোমাদের যা ইচ্ছা তোমরা কিন্তু নিতে পারো। তো এই হচ্ছে দাদা, এই দাদাই হচ্ছে এই রিসর্টের মালিক। তো দাদা, তোমার নামটা একবার বলো। রাজীব দাস। কতদিন হয়েছে এই রিসর্টটা খুলেছো? এই হলো 2022 থেকে, 2 আচ্ছা, বছর হলো। 2022 থেকে। আচ্ছা, এখানে একটুখানি রুমের ক্যাটাগরিটা একটু বলে দিন, মানে কোন সময়টা সিজন থাকে? রুম, হ্যাঁ হ্যাঁ, রুমের মানে কি কি রেঞ্জের রুম আছে সেটা একটুখানি। হ্যাঁ, 2200 এসি, আচ্ছা নন এসিও আছে, 1600 আছে, 1800 আছে। আচ্ছা আর টেন্ট তো তুলে দেওয়া হয়েছে, রুম সেগুলো সব রুম। আচ্ছা, টেন্টটা তুলে দেওয়া হয়েছে, টেন্ট হ্যাঁ, ছিল, এটা আমি টেন্ট দেখেছিলাম। ছিল। আচ্ছা আচ্ছা, টেন্ট থাকবে আর 2 মাস পর কি 3 মাস পর। এটা হচ্ছে আমরা বম্বু কটেজ। ব্যাম্বু কটেজ। হ্যাঁ, আচ্ছা, ব্যাম্বু ব্যাম্বু কটেজ। কটেজ নন এসি তো? নন এসি, আচ্ছা। লেট্রিন বাথরুম অ্যাটাচ। আচ্ছা, 1600 1800? হ্যাঁ, আচ্ছা, ইনক্লুডেড ফুড তো? ফুড। আচ্ছা, কোন সিজনে মানুষ এলে মানে এখানে সিজনে কোন সিজনটা বেশি ভিড় থাকে এটা বলতে? ভিড় থাকছে দুর্গাপূজার পর থেকে ভিড়। আর বুকিং করতে হলে কতদিন আগে করতে হবে? মিনিমাম আমার ক্যাম্পে যদি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি নেওয়ার ইচ্ছা কারোর, তাহলে মিনিমাম 4 মাস 5 মাস আগে বুকিং করতে হবে, নলে ফুল হয়ে যায়। নাহলে ফুল হয়ে যাবে পাবে। আচ্ছা, তো দাদা আপনার রিসোর্টের নামটা একবার বলবেন, সঙ্গে মোবাইল নাম্বারটা। ওশেন ব্রিজ রিট্রিট। আচ্ছা, সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বার বা মোবাইল নাম্বার যেটাতে আমার বন্ধুরা কন্ট্যাক্ট করবে বুকিং এর জন্য। 99 না, সুব্রতের নম্বর দিলে কিন্তু ভালো হয়। যেটা আপনার মনে হয় যে বুকিং এর জন্য সুবিধা, আপনি সেটাই সুব্রতের করবেন। নম্বর দিলেই সে ম্যানেজমেন্ট করে, অনলাইন ম্যানেজমেন্ট করে তো, আচ্ছা ওই জন্য সুব্রতের নাম্বারটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, দাদা আমাদেরকে নাম্বারটা দিয়ে দিবে, আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এই নাম্বারেই আপনারা বুকিং করতে হবে। আর সিজনের সময়তে 4-5 মাস আগে বুকিং করতে হবে, নাহলে কিন্তু পুরো ফুল হয়ে যায় এই রিসর্ট। কটেজ সীমিত, তো নাম্বারটা খুব বেশি কটেজ নাই, সীমিত কটেজ, এই জন্য ফুল হয়ে যায়। তো আপনাদেরকে একটু আগে থাকতেই বুকিংটা করতে হবে। 82490 08798। আরেকবার বলে দিচ্ছি, একটু নোট করে নেবে তোমরা, আমি চেষ্টা করব ড্রপ বক্সে দিয়ে দেওয়ার। 82490 08798। ওনার নাম হচ্ছে সুব্রত, যার সাথে তোমরা অনলাইনে যোগাযোগ করে বুকিং করতে পারো। 4-5 মাস আগে বুকিং করবে, নইলে আজকে আমিও দেখলাম মোটামুটি সবই ফুল। মানে এরকম কোনো ব্যাপার নেই যে সিজনেই মানুষ আসে, এখন মানুষ ঘোরা শুধু সুযোগ। আর কাছাকাছি নিয়ার অ্যাবাউট লোকেশন খুঁজে 1 দিন 2 দিন 3 দিন কাটানোর জন্য এটা কিন্তু একদম আইডিয়াল প্লেস। পুরো জায়গাটা আরো ব্যাকে যে জায়গাটা এখনো দেখায়নি সেটাও তোমাদের ঘুরে দেখাবো। মেডিকেটেড ফ্যাসিলিটিও আছে। আচ্ছা, মেডিকেটেড আমিও নিয়ে ডাক্তার, সব আচ্ছা ক্যাম্পে আমি ডাক্তার সব সার্ভিস দিই। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আর ইমার্জেন্সি কোনো যদি বিকাশটা অসুবিধা হয়ে যায়, ইমিডিয়েট আমি সার্ভিস দিই। আচ্ছা, এই বোন ফায়ারটা কখন হয় এখানে? বোম ফায়ার সন্ধ্যার সময়।
সন্ধ্যের সময় বনফায়ার হয়, তোমরা তোমাদের ইচ্ছে মতন খাবার এখানে বুক করতে পারো। সবাইকে বলবো অবশ্যই এসো। আমি নিজেও কিন্তু রেটিং দেখে এসেছি, এই রিসর্টটার রেটিং কিন্তু খুবই ভালো। আর মোটামুটি 2-3 দিন কাটানোর জন্য একদম পারফেক্ট জায়গা। তো একদম না ভেবে কিন্তু চলে এসো। এরপর ব্যাম্বু কটেজ গুলো তোমাদের দেখাবো। টেন্ট তোমরা পাবে পুজোর সময়, বলেই দিল দাদা, কারণ এখন গরমের জন্য টেন্টটা তুলে দেওয়া হয়েছে। লোকেশন তোমাদের কেমন লাগছে জানিও, আর অবশ্যই তোমাদের সি বিচটাও ঘুরে দেখাবো, দেখতে থাকো। ওকে। সো গাইস, এই হচ্ছে রিসর্টের ভেতরটা। এবার তোমাদের আস্তে আস্তে ঘুরিয়ে দেখাবো। দেখতেই পাচ্ছ এই যে সিঁড়িটা রয়েছে, সিঁড়িটা দিয়ে কিন্তু ওপরের দিকে চলে যাব, কারণ উপরে রয়েছে কিন্তু ব্যাম্বু কটেজ, যেটার কথা এতক্ষণ বলছিল দাদা, আর যেটার কথা আমিও তোমাদের বলছিলাম। নিচে শুরুতেই তো মাঠ কটেজগুলো তো তোমাদের দেখালাম। এটা হচ্ছে ব্যাম্বু কটেজ, যার চার্জেস একটু কম, মোটামুটি 1600 থেকে 1800 টাকার মধ্যে ইনক্লুডেড ফুড পাচ্ছ, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার কিন্তু পাচ্ছ। এছাড়া তোমরা চাইলে আদার্স, মানে ডিনারে ধরো মাছের সাথে তোমরা চিকেন, মটন এক্সট্রা তোমরা অ্যাড করে খেতে পারো, সেটার জন্য চার্জেস আলাদা। ব্যাম্বু কটেজগুলো দেখে না মনে হচ্ছিলো কি বনভূমির মধ্যে হঠাৎ একটা কোনো ওই বাঁশের ঘরের মতন, যেখানে ঘুরে মানে থাকতে এসেছি, একটা দিন কাটাতে এসেছি, মানে একটা জঙ্গলের মধ্যে একটা অ্যাডভেঞ্চার যে ফিলিংসটা হয়, সেটা তোমরা এখানে এলে পাবে। জায়গাটা খুবই সুন্দর। ব্যাম্বু কটেজের ভেতরটা কেমন রয়েছে সেটা তোমাদের খুলে দেখাবো। আর এটা কিন্তু উইদাউট এসি রয়েছে, 2-3টে ফ্যান পাবে, জামা কাপড় রাখার জায়গা রয়েছে। সোজা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অবশ্যই ওয়াশরুম। আর ভেতরটা এরকমভাবে সাজানো। রাত্রিবেলা কিন্তু এই জায়গাটা দেখতে আরও সুন্দর, আরও আকর্ষণীয় মনে হয়। ঝাল লণ্ঠনটা দেখতে পাচ্ছ, এখানে বসে কিন্তু তোমরা অনেকটা সময় কাটাতে পারবে, আড্ডা দিতে পারবে। আমার কাছে কিন্তু জায়গাটা ভীষণ পিসফুলি গাইস। জলের বোতলও থাকছে, বিছানা মানে বেড কিন্তু বেড আর কুশন যেগুলো ওরা দিয়েছে সেগুলো কিন্তু যথেষ্ট পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। এমনি কিন্তু মানে এই রিসর্টটার রেটিং ভালো নয়। খাবার দাবার তো অত্যন্ত ভালো, একদম ঘরোয়া বাঙালিয়ানা খাবার। এইখানটা বেদিটাতে বসে তোমরা আড্ডা দিতে পারো। সামনে এরকম কি বলবো, গাছের গুড়ির মতন বেদি রয়েছে বসার, তার সামনে ডাস্টবিন রয়েছে। আর এই যে সোজা ফাঁকা লোকেশনটা দেখতে পাচ্ছ, ওটা ছিল হচ্ছে টেন্টের জায়গা, মানে যেগুলো 1200 থেকে 1300 রেঞ্জের ছিল, যেটা বললেন দাদা তুলে দিয়েছেন। ওই টেন্টে যারা এসে থাকতো তারা কিন্তু এই ওয়াশরুমগুলো ইউজ করতো। দেখতেই পাচ্ছ ওয়াশরুমগুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে সবুজে এরকম দেখতেই পাচ্ছ, সবুজ রঙের চিটাইতে ঘেরা এই পথটা পেরোলেই কিন্তু তোমরা পেছন দিকে পেয়ে যাচ্ছ সমুদ্র। বনভূমি পেরিয়েই কিন্তু সমুদ্র। আর এই হচ্ছে ব্যাম্বু কটেজের আশপাশটা। এখানেই কিন্তু রাত্রিবেলা পার্টি থেকে সমস্ত রকম আড্ডা জমায়েত বসে। আর এই হচ্ছে আমাদের সেই বনভূমি, যার জন্য ছুটে আসা। এই জায়গাটায় গিয়ে না মনে হচ্ছিলো নিজের ছোটোবেলার মানে একদম ফিরে গেছি। একটু লাফালাফি, একটু ঝাপাঝাপি ভুলেই গেছিলাম যে আমার বয়সটা কিন্তু কম না, যথেষ্ট বয়স হয়েছে। কিন্তু তবুও ছেলে মানুষগুলো এরকম জায়গায় না মাঝে মাঝে করতে ইচ্ছা করে, ঘুরতে ইচ্ছা করে। এই যে জঙ্গলটা, এই জঙ্গলটা খুবই সুন্দর। এখানে তোমরা বসে, এখানেও বসে তোমরা কিন্তু আড্ডা দিতে পারো। যদি মনে করো যে ফিস্ট করবে, পার্টি করবে, সেটাও করতে পারো অবশ্যই দিনের বেলা, কারণ রাত্রিবেলাটা কিন্তু যথেষ্ট অন্ধকার। ঠিক ভুতুরে মনে হবে কি ভূত এসে ধরে নিয়েছে। তো এরপর এখান থেকে সোজা চলে যায় কিন্তু সমুদ্রের দিকে। সমুদ্রের পথটাও দেখা যায়। এই হচ্ছে সেই সমুদ্র, অতল সমুদ্র। আর মানে সামনে রয়েছে সমুদ্র আর কি। আর এখানে আমি বসে পড়েছিলাম অনেক দিন পরে ঝিনুক দেখে। ঝিনুকগুলোকে নিয়ে হাতে করে কোরানোর লোভটা না ছাড়তে পারিনি। তো ঝিনুকগুলো দেখেই মনে হচ্ছিল কি এগুলো দিয়ে কি করা যেতে পারে, মালা বানাবো বা কিছু করবো। মনে হচ্ছিলো যেন সেই ছোটোবেলাটায় ফিরে গেছি। দেখো খুব সুন্দর। এরপরে তোমাদেরকে কিন্তু সমুদ্র দেখাবার। এখানে সবথেকে সুন্দর যেটা দেখা যায় সেটা হলো সমুদ্রের ধারে তোমরা প্রচুর কাঁকড়া দেখতে পাবে। দেখলেই মনে হবে গিয়ে একটুখানি কাছে যাই, ভিডিও করি, একটুখানি ছবি তুলি। কিন্তু সিরিয়াসলি যতবার ছবি তোলার চেষ্টা করেছি, বাবুরা এতই পাজি, সঙ্গে সঙ্গে গর্তে ঢুকে গেছেন, চেষ্টা করেও কিন্তু পাইনি। আর এই জায়গাটা অপরূপ সুন্দর। এখনও কিন্তু ভিডিওটা শেষ হয়নি। এটা অবশ্যই পার্ট 1টা দিলাম, সমুদ্রটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি। নেক্সট পার্টে কিন্তু রাতের ভিউটা পুরোটা দেখাবো। এই হচ্ছে সামনের সমুদ্র। ভিডিও ভালো লাগলে লাইক করো। দেখা হচ্ছে নেক্সট